ক্লাস 11 এর ফিজিক্স ক্লাসে আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো হাইড্রোস্ট্যাটিক্স অ্যান্ড অ্যাটমসফেরিক প্রেশার, স্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ। প্রবাহী হলো পুঞ্জীভূত অণুর সমষ্টি। এই অণুগুলো এলোমেলোভাবে বিন্যস্ত থাকে। উইক কোহেসিভ ফোর্স এবং পাত্রের দেওয়াল দ্বারা প্রযুক্ত বলের দ্বারা এই অণুগুলো পুঞ্জীভূত থাকে। তরল এবং গ্যাসীয় পদার্থ উভয়ই হলো ফ্লুইড বা প্রবাহী। এই কারণে তরল বা গ্যাসীয় পদার্থ নিজস্ব কোনো আকার রক্ষা করতে পারে না। এদের আকৃতি সহজেই পরিবর্তন করা সম্ভব, অর্থাৎ এদের কোনো দৃঢ়তা বা আকৃতি অপরিবর্তিত রাখার ক্ষমতা নেই। এরা একভাবে বলা যায় যে তরল বা গ্যাসীয় পদার্থের উপর প্রযুক্ত ট্যানজেনশিয়াল বল এরা প্রতিরোধ করতে পারে না। সামান্য যদি ফোর্স বা প্রভাব এর উপরে পড়ে তাহলে এটা সহজেই প্রবাহিত হতে শুরু করে। সহজে প্রবাহিত হতে পারে বলেই তরল এবং গ্যাসীয় পদার্থকে আমরা ফ্লুইড বা প্রবাহী বলে থাকি। ফিজিক্সের যে অংশে স্থির প্রবাহীর ধর্ম নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় হাইড্রোস্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা। তরল পদার্থের নিজস্ব আয়তন আছে কিন্তু কোনো আকার নেই। যে পাত্রে তুমি তরল পদার্থকে রাখবে তরল সেই পাত্রের আকার ধারণ করে, কিন্তু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন কোনোটাই দেখতে পাওয়া যায় না। অর্থাৎ যে পাত্রে তুমি গ্যাসকে রাখবে গ্যাস সেই পাত্রের আকার ধারণ করে এবং সেই পাত্রের আয়তনের সমানই হয় হচ্ছে ওই গ্যাসটার আয়তন। আবার চাপ প্রয়োগ করে তুমি সহজেই গ্যাসকে সংনমিত করতে পারো, কিন্তু তরল পদার্থকে তুমি সংনমিত করতে পারবে না, এটি অসংনম্য। একই আয়তনে বিভিন্ন বস্তু হাতে নিলে দেখা যায় যে কোনোটা ভারী আবার কোনোটা হালকা। সমান আয়তনে তুমি যদি লোহা আর কাঠের টুকরো নাও দেখবে লোহাটা বেশি ভারী হবে, কাঠটা তুলনামূলক হালকা হবে। কেন এটা হয়? এই ভারী ও হালকাটা কিসের উপর নির্ভর করে? ডেনসিটির উপরে নির্ভর করে। তাহলে ডেনসিটি কি? কোনো পদার্থের একক আয়তনের যে ভর তাকেই আমরা বলবো ডেনসিটি। ডেনসিটি ইজ দ্য মাস পার ইউনিট ভলিউম অফ আ সাবস্টেন্স। ভি আয়তন বিশিষ্ট কোনো পদার্থের যদি মাস m হয় তাহলে আমরা ডেনসিটি অফ দ্য সাবস্টেন্স ডি সমান সমান লিখতে পারি m/v। বস্তু হোমোজিনিয়াস না হলে বস্তুর মোট ভরকে তার মোট আয়তন দিয়ে ভাগ করে বস্তুটার অ্যাভারেজ ডেনসিটি বার করা হয়। যেমন পৃথিবী অসমসত্ব হওয়ায় এর মোট ভরকে মোট আয়তন দিয়ে ভাগ করলে আমরা পৃথিবীর গড় ডেনসিটিটা বা অ্যাভারেজ ডেনসিটিটা বার করতে পারি। ঘনত্বের উপরে আমরা চাপ ও উষ্ণতার প্রভাব লক্ষ্য করি। পদার্থের ঘনত্ব তার চাপের যদি পরিবর্তন ঘটাও তাহলে কঠিন ও তরল পদার্থের আয়তনের বিশেষ কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ চাপের পরিবর্তনের সঙ্গে কঠিন এবং তরল পদার্থের ঘনত্বের পরিবর্তন হয় না। তাই কঠিন এবং তরল পদার্থের ঘনত্ব বলার সময় আমাদের চাপের উল্লেখ করতে হয় না। কিন্তু গ্যাসের
ক্ষেত্রে এই চাপের পরিবর্তনে আয়তনের বিশেষভাবে পরিবর্তন হয়, তার জন্য কি হয়, ঘনত্বেরও পরিবর্তন হয়। আবার উষ্ণতার পরিবর্তন হলে সকল পদার্থের আয়তনের পরিবর্তন তথা ঘনত্বের পরিবর্তন হয়। তাই কোনো গ্যাসীয় পদার্থের ঘনত্ব বলার সময় পদার্থটির উষ্ণতা এবং চাপের উল্লেখ করতে হয়। আর কঠিন এবং তরল পদার্থের ঘনত্ব বলার সময় কোনো কোনো ক্ষেত্রে তাদের উষ্ণতার উল্লেখ করার প্রয়োজন হয়। অনেক সময় কোনো একটি নির্দিষ্ট পদার্থের ঘনত্বের সাপেক্ষে অন্য সকল পদার্থের ঘনত্ব নির্ণয় করা হয়। এইভাবে নির্ণীত ঘনত্ব থেকেই আপেক্ষিক গুরুত্বের ধারণা উদ্ভব হয়েছে। কঠিন এবং তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্বকে প্রমাণ হিসেবে ধরে নিই, কিন্তু গ্যাসীয় পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে প্রমাণ চাপ আর প্রমাণ উষ্ণতা, যাকে আমরা এসটিপি বলি, সেটা কনসিডার করা হয় এবং হাইড্রোজেন গ্যাসের ঘনত্বকে সেক্ষেত্রে প্রমাণ ঘনত্ব হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব বলতে আমরা কি বুঝবো? The ratio of the density of a solid or a liquid to that of water at 4 degrees centigrade is called the specific gravity of that substance. কোনো কঠিন বা তরল পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্বের অনুপাতকে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলা হয়। আবার তোমরা এটাকে অন্যভাবেও বলতে পারো যে যে কোনো আয়তনের কোনো কঠিন বা তরল পদার্থের ভর এবং 4 ডিগ্রি উষ্ণতায় ওই একই আয়তনের বিশুদ্ধ জলের ভরের যে অনুপাত, সেই অনুপাতকে আমরা ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি বলবো। কঠিন আর তরল পদার্থ, কঠিন বা তরল পদার্থের তুমি যদি আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটিটাকে এস ধরো, তাহলে সেকেন্ড যে ডেফিনেশনটা বললাম, সেকেন্ড ডেফিনেশন অনুযায়ী আমরা কি লিখতে পারি? S equals to mass of volume V of the substance divided by mass of volume V of water at 4 degree centigrade. পদার্থের ভি আয়তনের ভর ডিভাইডেড বাই 4 ডিগ্রি উষ্ণতায় জলের ভি আয়তনের ভর সমান সমান পদার্থের একক আয়তনের ভর ডিভাইডেড বাই mass of unit volume of water at 4 degree centigrade, অর্থাৎ 4 ডিগ্রি উষ্ণতায় জলের একক আয়তনের ভর সমান সমান কি লিখবো? density of the substance divided by density of water at 4 degree centigrade. পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব। এটিকে আমরা কিন্তু আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটির ফার্স্ট যে ডেফিনেশনটা পড়েছিলাম সেখানে বলেছিলাম। সুতরাং কোন পদার্থের আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত, তাই জন্য আপেক্ষিক গুরুত্বকে আমরা আপেক্ষিক ঘনত্ব বলে থাকি। আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত হওয়ায় এটা কিন্তু একটা নাম্বার মাত্র, এর কোনো ইউনিট নেই। তাই আপেক্ষিক গুরুত্বের মান সব সিস্টেমে, সব ইউনিট সিস্টেমে সেম। এটি একটি মাত্রাহীন ভৌত রাশি, ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। এবারে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি বলতে পারি? দেখো, প্রথম ডেফিনেশন থেকে আমরা বলতে পারি পদার্থের ঘনত্ব ডেন্সিটি অফ সাবস্টেন্স ইকুয়ালস টু স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য সাবস্টেন্স ইনটু ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ পদার্থের ঘনত্ব সমান সমান পদার্থের আপেক্ষিক গুরুত্ব ইনটু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব।
সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেমিকিউব। সুতরাং এই পদ্ধতিতে পদার্থের ঘনত্ব সমান সমান পদার্থের আপেক্ষিক গুরুত্ব ইনটু 1। অতএব সিজিএস পদ্ধতিতে পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মানটা সমান। এসআই পদ্ধতিতে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে তোমার 1000 কেজি পার মিটার কিউব। সুতরাং এই পদ্ধতিতে পদার্থের ঘনত্ব সমান সমান আমরা কি লিখবো? পদার্থের স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু 1000। অতএব এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্ব তার স্পেসিফিক গ্র্যাভিটির 1000 গুণ। এবারে এসো তাহলে আমরা দেখে নিই যে কি কি ডিফারেন্সেস আছে বিটুইন ডেনসিটি এন্ড স্পেসিফিক গ্র্যাভিটি। ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য কি কি আছে। পদার্থের একক আয়তনের ভরকে আমরা তার ঘনত্ব বলি, আর পদার্থটি তার সম আয়তন বিশিষ্ট 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল অপেক্ষা যত গুণ ভারী তাকে আমরা বলি হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। ঘনত্বের একটা ডেফিনিট ইউনিট আছে, কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটির কোনো ইউনিট নেই। এটা কেবলমাত্র একটা পিওর নাম্বার। ঘনত্বের ডাইমেনশন হচ্ছে m(l⁻⁻3). স্পেসিফিক গ্র্যাভিটি কিন্তু ডাইমেনশনলেস, অর্থাৎ মাত্রাহীন। পরিমাপের সকল পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্বর মান সমান, কিন্তু তোমার ঘনত্বের মান কিন্তু বিভিন্ন হয়। ফর এক্সাম্পল, density of iron in CGS system is 7.87 gram per centimeter and in the SI it is 7870 kg per meter cube। কিন্তু যদি স্পেসিফিক গ্র্যাভিটি অফ আয়রন আমি বলি তাহলে যে কোনো সিস্টেমেই সেটার মান কত হবে? 7.87। তাহলে এবার এসো আমরা একটা প্রবলেম দেখি। দেখো কি বলা হয়েছে। The ratio of the densities of three liquids is 1:2:3. If they are mixed in equal volume, 1 number, or equal mass, 2 number, then what will be the densities of their mixture? মানে কি তিনটি তরলের ঘনত্বের অনুপাত হচ্ছে 1:2:3। যদি এদের সম আয়তনে, প্রথম হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে সমান ভরে মিশ্রিত করে একটা মিশ্রণ তৈরি করো, তাহলে প্রতি ক্ষেত্রে উৎপন্ন মিশ্রণের ঘনত্ব কত হবে? ধরা যাক তিনটি তরলের ঘনত্ব যথাক্রমে d, 2d and 3d। যেহেতু 1:2:3 তাহলে একটা যদি d হয়, একটা হবে 2d, একটা হবে 3d। যদি তিনটে তরলের প্রত্যেকটি v আয়তন মেশানো হয় তবে মিশ্রণের মোট আয়তন কত হবে? 3v। তাহলে মিশ্রণের মোট ভর কত হবে? v into d প্লাস প্রথমটার জন্য, পরেরটার জন্য হবে v into 2d, 3 নম্বরটার জন্য হবে v into 3d। সেটা যদি করো তাহলে দেখো আসছে হচ্ছে 6vd। তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে? মিশ্রণের মোট ভর ডিভাইডেড বাই আয়তন। মোট ভর কত? 6vd ডিভাইডেড বাই আয়তন কত? 3v সমান সমান 2d। 2 নম্বর প্রবলেমে এসো। যদি তিনটি তরলের প্রত্যেকটির m ভর নিয়ে আমি মিশ্রণটা তৈরি করি, তাহলে মিশ্রণের মোট ভর কত হবে? m প্লাস m প্লাস m সমান সমান 3m। মিশ্রণের মোট আয়তন কত হবে? m/d প্রথমটার ক্ষেত্রে, পরেরটার ক্ষেত্রে m/2d,
3 নম্বরটার ক্ষেত্রে হবে m/3d। তাহলে এই তিনটাকে যোগ করব, যোগ করলে কত হবে 11/6 m/d। তাহলে তখন ঘনত্বটা কত হবে, ভর হচ্ছে মোট ভর হচ্ছে 3m ডিভাইডেড বাই ডেনসিটি হচ্ছে 11/6 ইনটু m/d। সেখান থেকে আমরা পাবো 18/11d। সুতরাং মিশ্রণের ঘনত্ব প্রথম তরলের ঘনত্বের 18/11 গুণ হবে। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রেসার অ্যান্ড থ্রাস্ট, তরলের চাপ এবং ঘাত। কোন পাত্রে তরল রাখলে তরল পাত্রের তলদেশে এবং পাত্রের দেওয়ালে বল প্রয়োগ করে। এই বল স্পর্শতলের প্রত্যেকটি বিন্দুতে লম্বভাবে ক্রিয়া করে। আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে জানি যে কোনো জলপূর্ণ পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকলে তা দিয়ে জল সবেগে বেরিয়ে আসে। আঙুল দিয়ে যদি তুমি ওই ছিদ্রটাকে চেপে বন্ধ করার চেষ্টা করো তাহলে আঙুলের ওপর একটা বল অনুভব করবে। সুতরাং বোঝা যায় যে তরল পাত্রের দেওয়ালে একটা বল বা চাপ প্রয়োগ করে। তরলের চাপ বলতে তাহলে আমরা কি বলবো না, তরলের মধ্যস্থিত কোন বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন সমতলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে তরলের চাপ বলা হয়। তরলের এই চাপকে আবার হাইড্রোস্ট্যাটিক প্রেসারও বলে। ধরো তরলের মধ্যস্থিত কোন বিন্দুর চারদিকে তুমি একটা এরিয়া কনসিডার করলে যেটা হলো এ, এবং তার উপরে এফ লম্বভাবে একটা বল প্রয়োগ করছে। সুতরাং ওই বিন্দুতে তরলের চাপ পি সমান সমান আমি কি লিখবো, এফ বাই এ। তাহলে এফ সমান সমান কি লিখবো, পি এ। তরলের সংস্পর্শে থাকা কোন তলের ওপর তরল লম্বভাবে যে বলটা প্রয়োগ করে তাকে তরলের ঘাত বলে। The normal force exerted by a liquid on any surface in contact with it is called the thrust of the liquid. ঘাত একটা বল, একটা ফোর্স, এটা একটা ভেক্টর রাশি, কিন্তু চাপ সব দিকে সমভাবে ক্রিয়া করায় চাপের নির্দিষ্ট কোনো দিক নেই। তাই জন্য প্রেসার কিন্তু একটা স্কেলার রাশি। ইউনিট কি, সিজিএস পদ্ধতিতে চাপের একক হচ্ছে ডাইন পার সেমি স্কয়ার এবং ঘাতের একক হচ্ছে ডাইন, ফোর্স ডাইন হবে। আর এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কয়ার আর ঘাতের ইউনিট হবে হচ্ছে নিউটন। ডাইমেনশন কি হবে, চাপের ডাইমেনশন হচ্ছে ফোর্স বাই এরিয়া, ফোর্স হচ্ছে mL(T⁻⁻2) ডিভাইডেড বাই L স্কয়ার সমান সমান mL(T⁻⁻1) T⁻⁻2। আর ঘাতের ক্ষেত্রে যেহেতু ঘাত এবং বল দুটোই অভিন্ন রাশি সেই জন্য ঘাতের ডাইমেনশনটা বলের ডাইমেনশনের সঙ্গে সমান হয়, mL(T⁻⁻2). এবারে আমরা তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের পরিমাণ নির্ণয় করব। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে। ধরো একটি পাত্রে রো ঘনত্বের কিছুটা তরল আছে। তরলের উপরিতল থেকে এইচ গভীরতায় অবস্থিত সি বিন্দুতে আমাদের তরলের চাপ নির্ণয় করতে হবে। সি বিন্দুর চারদিকে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা ক্ষুদ্র অনুভূমিক তল কল্পনা করা হলো। স্পষ্টত এ ক্ষেত্রফল বিশিষ্ট এবং এইচ উচ্চতা বিশিষ্ট একটি তরল স্তম্ভ কল্পনা করলে দেখা যায় যে ওই তরল স্তম্ভের যে ওজন সেই ওজনই এ ক্ষেত্রের ওপর প্রযুক্ত
অভিলম্ব বল বা ঘাত। তাহলে তরল স্তম্ভের ওজন সমান সমান কি হবে? তরল স্তম্ভের ভর ইন্টু জি। ভর সমান সমান কি হবে? তরল স্তম্ভের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি। তাহলে তরল স্তম্ভের আয়তন কত? এ ইন্টু এইচ। ঘনত্ব কত? রো। আর জি যেটা ছিল জি। তাহলে এ ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত ঘাত এফ সমান সমান আমি কি লিখবো? এ এইচ রো জি। আর জি বিন্দুতে তরলের চাপ পি সমান সমান আমি কি লিখবো? ফোর্স বাই এরিয়া। ফোর্স হলো হচ্ছে এ এইচ রো জি ডিভাইডেড বাই এরিয়া এ সমান সমান আমি কি লিখবো? এইচ রো জি। অর্থাৎ তরলের চাপ সমান সমান গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ডেপথ ইন্টু ডেন্সিটি ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার এই যে তরলের আমরা যে কোনো একটা বিন্দুতে, তরলের মধ্যে যে কোনো একটা বিন্দুতে চাপের পরিমাণ কত বা চাপের কি কতটা চাপ সেটা আমরা একটা সহজ পরীক্ষার সাহায্যে দেখতে পাই। এই পরীক্ষাটা কিন্তু তোমরা এর নিচু ক্লাসেও করে এসেছো। একটি কাচের ফানেল এফ নিয়ে তার বড় মুখটি একটা পাতলা রাবারের পর্দা দিয়ে বন্ধ করা হলো। একটি রাবারের নল, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করেছি, দিয়ে ফানেলের সরু মুখটির সঙ্গে একটি সরু ছিদ্রযুক্ত কাচনল যুক্ত করা হলো। কাচনলটির অনুভূমিক অবস্থায় রেখে দেওয়া হলো। নলটির গায়ে একটা স্কেল এস লাগানো হলো। কাচনলের মধ্যে এক ফোঁটা রঙিন জল আই রাখা থাকে, যা সূচকের কাজ করবে। ফানেলের মুখে লাগানো রাবারের পর্দাটিতে চাপ দিলে ফানেল এবং রাবারের নলের মধ্যে যে বায়ুটা থাকে সেই বায়ু সংনমিত হয়ে এ সূচকটাকে কোন দিকে ঠেলে দেবে? ডান দিকে ঠেলে দেবে। সূচকের নড়াচড়া দেখে আমরা মানে রাবারের পর্দার উপরে চাপের হ্রাস বৃদ্ধিটা বুঝতে পারব। ফানেলটিকে এবার একটি জলপূর্ণ পাত্রের মধ্যে ধীরে ধীরে তুমি নিচে নামাতে থাকবে। দেখা যায় যে আই ক্রমশ ডান দিকে সরে যাচ্ছে। ফানেলটিকে তরলের মধ্যে যত গভীরে ডোবানো হয় সূচক তত কি হবে? ডান দিকে সরে যাবে। অর্থাৎ তরলের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপও বৃদ্ধি পায়। এটার ব্যবহারিক প্রয়োগ আমরা কোথায় দেখতে পাই? বাঁধ যখন তৈরি করা হয়, বাঁধের তলদেশে যত যাওয়া হয় বাঁধ তত চওড়া হতে থাকে। কেন না? যেহেতু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ বৃদ্ধি পায়, সেই জন্য তার তলদেশটাকে চওড়া করা হয়। তরলের অভ্যন্তরে একটি নির্দিষ্ট গভীরতায় তুমি এই ফানেলটিকে রেখে ফানেলের মুখটাকে ওপরে নিচে পাশে অর্থাৎ যে কোনো দিকে ঘোরালে দেখবে যে সূচকটি স্থির আছে। অর্থাৎ কি? তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে, একটা নির্দিষ্ট বিন্দুতে চাপ সব দিকেই সমান হয়। এবার ফানেলটিকে একই গভীরতায় রেখে সেটিকে একই অনুভূমিক তলের বিভিন্ন অবস্থানে নিয়ে গিয়ে দেখো কি দেখতে পাবে? দেখবে যে একই অনুভূমিক তলের বিভিন্ন বিন্দুতেও চাপ সমান। তাহলে এই পরীক্ষা থেকে আমরা কি কি বুঝতে পারলাম? এক, স্থির তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে তরল সব দিকে সমান চাপ প্রয়োগ করে। দুই, স্থির তরলের মধ্যস্থিত কোনো অনুভূমিক তলের বিভিন্ন বিন্দুতে চাপ সমান। তিন, স্থির তরলের মধ্যস্থিত কোনো বিন্দুতে চাপ ওই বিন্দুর গভীরতার সমানুপাতিক। এবার পাত্রের পার্শ্বতলে অথবা তলদেশে তুমি একটা ছোট ছিদ্র করলে। ধরা যাক তরলপূর্ণ পাত্রের পার্শ্বদেশে বা তলদেশে এইচ গভীরতায় তুমি ওই ছিদ্রটা করলে। আমরা জানি যে তরলের ঘনত্ব কত? রো। আর গভীরতা কত? এইচ। তাহলে ওই গভীরতায় তরলের চাপটা কত হবে?
ওই গভীরতায় তরল যে চাপটা দেবে সেই চাপের মানটা হবে হচ্ছে এইচ রো জি। ওই গভীরতায় তরলের সব দিকে সমান চাপ প্রয়োগ করবে, তাহলে ছিদ্র মুখে তরলের চাপটা কত হবে? এইচ রো জি। এই চাপের জন্যই ছিদ্র দিয়ে কি হবে? তরল বাইরে বেরোতে থাকে। স্পষ্টতই তরলের বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে উপরিতলের উচ্চতা আস্তে আস্তে কি হবে? নেমে আসবে, অর্থাৎ এইচ এর মান কমে, অর্থাৎ চাপ কমে। এই জন্য ছিদ্র দিয়ে তরল যখন বেরোয় সেই বেরোনোর হারটা মানে নির্গমনের হারটা ক্রমশ হ্রাস পেতে থাকে। এবারে আমরা কোন একটা নির্দিষ্ট মুহূর্তে তরলের যে বেগ সেই বেগটা আমি নির্ণয় করবো যে কি বেগে বেরোচ্ছে। কোন মুহূর্তে আমি ধরলাম যে ছিদ্র দিয়ে তরল বের হওয়ার জন্য যে কৃতকার্য সেই কৃতকার্যের পরিমাণটা কত হবে? প্রযুক্ত বল আর তরলের সরণ। প্রযুক্ত বলটা কত হবে? প্রযুক্ত বলটা হচ্ছে ছিদ্রের ওপর প্রযুক্ত চাপ ইন্টু ছিদ্রের ক্ষেত্রফল ইন্টু তরলের সরণ সমান সমান আমি কি লিখতে পারি? ছিদ্রে প্রযুক্ত চাপ ইন্টু নির্গত তরলের আয়তন। ছিদ্রের ক্ষেত্রফল যেটা দিয়ে তরলটা বেরিয়েছে আর সরণ এই দুটোকে আমি এক করে লিখতে দিতে পারি যে নির্গত তরলের আয়তন। অতএব কোন একটা নির্দিষ্ট মুহূর্তে একক আয়তনের তরলকে বের করতে যে কৃতকার্য সেটা সমান সমান কি? ওই মুহূর্তে ছিদ্রে প্রযুক্ত চাপ। এই কৃতকার্যই একক আয়তনের তরলের গতিশক্তিতে রূপান্তরিত হয়। তরলের ঘনত্বটাকে যদি আমরা রো ধরি এবং বেগটাকে যদি ভি ধরি এবং একক আয়তনে তরলের ভরকে যদি আমরা এম ধরি, তাহলে গতিশক্তি সমান সমান আমি কি লিখতে পারি? হাফ রো ভি স্কয়ার। অতএব হাফ রো ভি স্কয়ার সমান সমান এইচ রো জি। তাহলে ভি স্কয়ার সমান সমান আমি কি লিখবো? 2gh। তাহলে ভি সমান সমান কি হবে? √2gh। অতএব ভেলোসিটিটা কিসের উপরে ডিপেন্ড করছে? h এর উপরে আর g এর উপরে। তাহলে ভেলোসিটি v হচ্ছে √2gh। তাহলে আজকে এই অবধি। থ্যাংক ইউ।